ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা শুরু করতে চলেছি দেখো তোমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ডি ব্লক এলিমেন্ট। এই ডি ব্লক এলিমেন্টটা বিশেষ কারণে খুব গুরুত্বপূর্ণ যে এদের ক্ষেত্রে বহিস্থ ইলেকট্রন বাদে ইলেকট্রন প্রবেশ করে তার আগের কক্ষে, অর্থাৎ পূর্ববর্তী ডি কক্ষে। এই কারণে এদের ক্ষেত্রে প্রচুর ব্যতিক্রম দেখা যায়। আর তোমরা জানো ব্যতিক্রম দেখা গেলেই সেখান থেকে তোমার কি হয়ে যায়, কোশ্চেন হয় বিভিন্ন ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট, নিট ইত্যাদির ক্ষেত্রে এখান থেকে অনেক কোশ্চেন হয়। সেই কারণে এইটাকে তোমরা খুব মনোযোগ দিয়ে খুব ভালো করে তৈরি করবে। তো প্রথমে আসছি দেখো ডি ব্লক এলিমেন্ট। ডি ব্লক মৌল কাদেরকে বলবো, বলছে দেখো যাদের সর্বশেষ ইলেকট্রনটি ডি উপকক্ষে প্রবেশ করে, অর্থাৎ যাদের ইলেকট্রন পূর্তির সময় সর্বশেষ ইলেকট্রনটি ডি উপকক্ষে প্রবেশ করে তাদেরকে বলবো আমরা তোমার কি আছে, ডি ব্লক এলিমেন্ট। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখো, সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হয়, n(s1 to 2, n-1, d1 to 10। অর্থাৎ দেখো বহিস্থ কক্ষ কোনটা, n কক্ষ, এটা হচ্ছে আউটার সেল। আউটার সেল, কিন্তু ইলেকট্রন প্রবেশ করে কোথায়, ঠিক তার আগের কক্ষ, এইটা n-1 ডি কক্ষে, যাকে বলা হয় প্লান্টিমেট সেল। প্লান্টিমেট সেল অর্থাৎ বহিস্থ কক্ষ আগে পূর্ণ হয়ে গেছে, ইলেকট্রন তারপরে এসছে তোমার তার আগের ডি উপকক্ষে। তো এখানে দেখো যদি আমরা মৌলগুলোকে দেখি, সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হয় যে কোনো মৌলের, সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হয়, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d। এই দেখো এখান থেকে 4s হয়ে যাওয়ার পরে 3d শুরু হচ্ছে, ডিএতে কতগুলো থাকে, 10টা, তাই আমি দিলাম 1 to 10, কারণ আমি এখানে ডিটাকে হাইলাইট করছি। এরপরে দেখো 3d, তারপরে কি হয় 4p6, 5s2, তারপরে দেখো 4d 1 to 10 হয়েছে, 1 to 10, 4dর পরে কোথায় আসে 5p6, 6s2, 4f 1 to 14, f14 আসে, তারপরে তোমার কি হয় 5d 1 to 10, এরপরে আস্তে আস্তে আসে এইটা। এবার দেখো মৌলগুলোকে যদি আমরা তাদের প্রথমে দেখব মৌলগুলো কোনগুলো হয় এবং পর্যায় সারণীতে তাদের অবস্থান কীরূপ হয়। তোমাদের দেখো পর্যায় সারণীটা মনে আছে, এই গেলে দেখো মৌলের অর্থাৎ যে কোনো মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা। এখানে আমরা পর্যায় সারণীটা দেখিয়েছি। এই পর্যায় সারণীতে আমরা দেখব এই ডি ব্লক মৌলগুলোর অবস্থানটা কোথায়। এটা হচ্ছে তোমার কি পি ব্লক, এটা এখানে ভাগ আছে, আমি ওগুলো দেখাচ্ছি না। এটা এস ব্লক, এই জায়গাটা তোমার হচ্ছে ডি ব্লক। কেন বলছি ডি ব্লক, আসছি।
ভালো করে খেয়াল করো, এখানে যদি আমরা পর্যায়ের নাম্বারগুলো দিয়ে দিই, দেখো 1 2 3 4 5 6 7, 7টা পর্যায়। এবার এখান থেকে দেখো শ্রেণী কি হচ্ছে, এটা 1 2, এখান থেকে 3 নম্বর শ্রেণী শুরু হচ্ছে এই জায়গা থেকে, অর্থাৎ এইটা 3 নম্বর শ্রেণী। ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করো, 1s2 2s2 2p5 3s2 3p5 4s2। ভালো করে দেখো 4s এর পরেই শুরু হচ্ছে 3d, তাহলে ওই 3d থেকেই শুরু হবে আমাদের প্রথম সন্ধিগত মৌল 4s2। এখানে কত পারমাণবিক ক্রমাঙ্ক 20, 3d তে কত 1, এই 21। ভালো করে খেয়াল করো 4s কোথায় আসবে, এখানে দেখো 4 নম্বর পর্যায়, দ্যাট ইজ 4s1, এটা 4s2। এইখান থেকে তাহলে তোমাদের শুরু হচ্ছে, দেখো এইটা তোমার কত 4s2 3d1। মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক কত হবে, পারমাণবিক ক্রমাঙ্ক হবে 21 Sc। এবার দেখো এখানে ডিএতে আস্তে আস্তে তোমার কি হবে, পরপর ভর্তি হয়ে যাবে D10 পর্যন্ত। তাহলে এখানে কতগুলো মৌল থাকবে, ডি ব্লকের একটা সারিতে 10টি মৌল, অর্থাৎ এটা 4, এই হ্যাঁ 4, তারপরে তোমার 5 6 7 8 9 10 11 12, এই তাহলে এই হলো মৌলগুলো। এরপরে তাহলে 21-এর পরে কোথায় আসছে 22 স্ক্যান্ডিয়াম, তারপরে তোমার কি টাইটেনিয়াম, 23 ভ্যানাডিয়াম, 24 ক্রোমিয়াম, 25 ম্যাঙ্গানিজ, 26 আয়রন, 27 কোবাল্ট, 28 তোমার কি নিকেল, 29 কপার, 30 জিঙ্ক। এই 10টা মৌল হচ্ছে ডি ব্লকের মৌল। এবার দেখো আমাদের মৌলগুলোর পারমাণবিক ক্রমাঙ্ক আমরা সহজেই শুধুমাত্র ইলেকট্রন বিন্যাস থেকে করে দেব, এবং আমাদের যে এতদিনের পর্যায় সারণীর ধারণা তার উপরে ভিত্তি করে। ভালো করে খেয়াল করো, তাহলে এইটা শুরু হচ্ছে কোথায়, 4 নম্বর পর্যায় থেকে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত 10টা মৌল হচ্ছে সন্ধিগত মৌল। এরা কি সন্ধিগত মৌল, কোন শ্রেণীতে ইলেকট্রন প্রবেশ করেছে, 3d শ্রেণী। সেই জন্য এটাকে বলা হয় 3d বা সন্ধিগত শ্রেণীর প্রথম সারির, প্রথম সারির সন্ধিগত মৌল। এরপরে দেখো তাহলে এরপরে আবার ইলেকট্রন কোথায় চলে আসবে, এদিকে এই পরমাণুগুলো ভর্তি, পি ব্লক ভর্তি হয়ে আবার এখান থেকে শুরু হবে, এইখান থেকে আবার শুরু হবে কোথায়, দ্যাট ইজ 5s2 তোমার 4d1। এবার দেখো এই মৌলটার পারমাণবিক ক্রমাঙ্ক কত হবে, ভালো করে খেয়াল করো। পর্যায় সারণীতে মৌল কত থাকে, 2 8 8 18 18 32 32, তাহলে এখান থেকে এখানে কত 18। তাহলে এইখানে যে মৌলটা থাকবে এইখানে এতে, তার পারমাণবিক ক্রমাঙ্ক কত হবে, আমি প্রথমে করছি দেখো, এটা কত 21, তাহলে এখান থেকে এখানে কত 18, তাহলে 21 18, তাহলে 21 এবং 18 কত হলো, দ্যাট ইজ 39। তাহলে এখানে যে মৌল আসবে তার পারমাণবিক ক্রমাঙ্ক কত হবে, 39। মৌল কি ইট্টিয়াম, ইট্টিয়াম থেকে শুরু করে তোমার কত হয়, এখানে আসে তোমার কি আছে ক্যাডমিয়াম, এর পারমাণবিক ক্রমাঙ্ক 10 যোগ করলেও পেয়ে যাব, বা এখান থেকে আমরা পরপর করতে পারি 39 40 41 42
43, 44, 45, 46, 47, 48 হয়েছে এইটা। এরপরে দেখো তাহলে এইখানে আমাদের কোন শ্রেণীর মৌল হলো, দ্যাট ইজ 4D, অথবা তাহলে এটা যদি প্রথম শ্রেণীর হয় এটা কি হবে, দ্বিতীয় সারির সন্ধিগত মৌল। এরপরে দেখো এরপরে যেটা আসছে এইখানে, তাহলে আমরা কি বলেছিলাম, দেখো ইলেকট্রন পর্যায় সারণীতে মৌলগুলো কী ছিল, 2, 8, 8, 18, 18, তাহলে এইটাতে 18টা ছিল, অর্থাৎ এরপরে 18টা মৌল আছে। তাহলে তারপরে যে মৌলটা আসবে তার ক্ষেত্রে তোমার এর ক্ষেত্রে অবস্থান কি হবে, অর্থাৎ 18টা মৌল পরে আসবে, তাহলে কত হবে 39 প্লাস 18, তাহলে কত হচ্ছে 57 ক্ষেত্রে দেখো কোন মৌল আসে, ল্যান্থানাইড। এবার শুরু করো, এখানে দেখো এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কত হবে, ভালো করে দেখো, এটা কত ছিল 5s2 3d1, তাহলে এটা কত হবে 6s2 3d1। কিন্তু এখানে এর পরেরটা দেখো ভালো করে, এখানে মজা দেখো 6s, এই যে 6s এর পরে ইলেকট্রন কিন্তু তোমার চলে যায় কোথায়, 4D-তে কতগুলো মৌল থাকে 14টা, এদেরকে আমরা ল্যান্থেনাইডস বলি। তাহলে 6s এর ইলেকট্রন এসে যায় কোথায়, ডিতে, সেই জন্য ল্যান্থেনাইড এখানে অবস্থান করে। এরপরে এখানে কি হয়, আরও 14টা মৌল স্থান দখল করে। তাহলে এর যে পরের মৌল আসছে তার পারমাণবিক ক্রমাঙ্ক কত হবে, এর 14 পরে, অর্থাৎ 57 প্লাস 14, তাহলে কত হচ্ছে দেখো 17। তাহলে 14তম মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক কত হবে 71, তাহলে তার পরের মৌল অর্থাৎ তোমার কত হবে 72, তাহলে এই মৌলটার পারমাণবিক ক্রমাঙ্ক কত হবে 72, দ্যাট ইজ তোমার হাফনিয়াম থেকে পরপর শুরু করে তোমার কি হয়ে যায় মার্কারি পর্যন্ত, তাহলে কত হবে 73, 74, 75, 76, 77, 78, 79, মার্কারি 80। এরপরে দেখো এইখানে যে মৌলটা আসছে তার ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক কত হবে, এর কত ছিল 57, এই পর্যায়ের মৌল কত থাকে 32টা, আগেই বলেছি 32টা, তাহলে এর সঙ্গে 32 যোগ করলে তোমার কত হচ্ছে দেখো 9, 8, অর্থাৎ 89 কি অ্যাক্টিনিয়ামস। এরপরে অ্যাক্টিনিয়ামের পরে তোমার কি হবে, এখানে যে মৌলটা আসবে তাহলে 89, তারপরে তোমার কি হবে 90 হবে না, কারণ এর সঙ্গে আরও 14 যোগ হয়ে তোমার কত হচ্ছে 301, তাহলে তার পরের মৌলটা 104, অর্থাৎ এটার হবে তোমার কি আছে 104, রৌফনিয়াম 104। এই পর্যায়টা তোমার কি হচ্ছে ইনকমপ্লিট। তাহলে এইখানে এই 6 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আসছে তারা কোথার ক্ষেত্রে দেখো 5D, যা তারা কোন ক্ষেত্রে কোন সারির মৌল, দ্যাট ইজ 5D বা তৃতীয় সারির সন্ধিগত মৌল। তাহলে এখানে আমরা কি দেখলাম দেখো, শুরু হচ্ছে কোথায় 21, যার ইলেকট্রন বিন্যাস কোথায় হচ্ছে 4s2 3d1 হয়েছে 3d1, এরকম 10টা পরপর মৌল থাকছে, যেহেতু 3d শ্রেণীর মৌল তাই একে বলছি 3d শ্রেণীর বা এটা সন্ধিগত মৌলের প্রথম শ্রেণী বা প্রথম সারির সন্ধিগত মৌল। পরের পারমাণবিক ক্রমাঙ্ক দেখো, এখানে 18টা মৌল থাকে, তাহলে এর সঙ্গে 18টা যোগ করলেই কত হয়ে যাচ্ছে 39, কোথায় ইথিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত 10টা মৌল, এটা হচ্ছে 4D সারির বা দ্বিতীয় সারির সন্ধিগত মৌল। এখানে 18টা মৌল থাকে, তাহলে 39-এর সঙ্গে 18 যোগ করলে দেখো কত আসছে 57, এটা হচ্ছে কথা 5D সারির বা তৃতীয় সারির সন্ধিগত মৌল। ঠিক আছে,
তৃতীয় সারির সন্ধিগত মৌল। এখান থেকে দেখো এরপরে 14টা ইলেকট্রন আসছে তোমার 4d, ফলে 14 যোগ করে তার পরবর্তী মৌল 72 অর্থাৎ হাফনিয়াম। অর্থাৎ তাহলে এখানে কত হচ্ছে, ল্যান্থেনাইটস এবং এই ল্যান্থেনিয়াম এবং হাফনিয়াম থেকে শুরু করে মার্কারি পর্যন্ত তোমার এখানে 10টা মৌল হচ্ছে 5d সারির বা তৃতীয় সারির সন্ধিগত মৌল। এখানে দেখো পরেরটার ক্ষেত্রে এখানে কটা মৌল থাকে, 32টা, তাহলে 57 + 32 89 অ্যাক্টিনাইটস। তারপরে 14টা মৌল কি হচ্ছে তোমার, এখানে 4f হয়েছে, তাহলে 5f এর মৌল, তাহলে +14 করে যেটা আসছে একযোগ, এটা হচ্ছে তোমার 104 রোফনিয়াম থেকে শুরু করে পরবর্তী মৌলগুলো। এটা ইনকমপ্লিট মৌল। এটা তোমার কোন শ্রেণীর মৌল হবে, দ্যাট ইজ 6d সারির। এটা ইনকমপ্লিট সারি। তাহলে এই মৌলগুলো তোমার কি হচ্ছে, পর্যায় সারণীতে অবস্থান করে। এখানটা তোমরা ভালো করে খেয়াল করবে, এর মধ্যে এইখানে দেখো এই যে ল্যান্থেনিয়াম 57, তারপরে কিন্তু 14টা মৌল আসছে কোথায়, 4f শ্রেণীর, তারপরে শুরু হচ্ছে হাফনিয়াম। অর্থাৎ সেই জন্য এটাকে আমরা বলি ল্যান্থেনিয়াম, অর্থাৎ কোনটা, 5d শ্রেণীর বা তৃতীয় শ্রেণীর সন্ধিগত মৌলকে বলা হয় ল্যান্থেনিয়াম, এবং হাফনিয়াম থেকে শুরু করে মার্কারি পর্যন্ত। এর ক্ষেত্রে অ্যাক্টিনাইটস এবং রোফনিয়াম থেকে শুরু করে পরবর্তী মৌলগুলো, এগুলো হচ্ছে সন্ধিগত মৌল। হয়েছে? তাহলে তোমাদের এখানে ইলেকট্রন বিন্যাসটাকে খেয়াল করলেই দেখো তোমরা পেয়ে যাব, বা আমরা যে নিয়মটা বলেছি আমি, যে 2 8 8 18 18 32 32 এই নিয়মে যোগ করে দিলেই আমরা এই মৌলগুলোর পারমাণবিক ক্রমাঙ্ক পেয়ে যাব। তার মধ্যে এইখানে দেখো এইখানের এই ইলেকট্রন বিন্যাসটা 5, এখানে ডি এই এফ অরবিটাল আসার জন্য এদের ক্ষেত্রে অনেক ব্যতিক্রম থাকবে। ঠিক একইভাবেও এখানে তোমার কি হবে, 5d আসবে, ফলে এর ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম হবে। এই জায়গাটাকে তোমরা ভালো করে খেয়াল করবে, অর্থাৎ ল্যান্থেনিয়ামের পরবর্তী মৌলগুলোকে, কারণ এর ওপরে ভিত্তি করে ভৌত ধর্মের অনেক পরিবর্তন ঘটবে। হয়েছে? তাহলে এইখানে দেখো আমরা দেখলাম পর্যায় সারণীতে অবস্থান কোথায়, 3 নম্বর শ্রেণী থেকে 12 নম্বর শ্রেণী পর্যন্ত এই 10টা মৌল হচ্ছে সন্ধিগত মৌল। এদেরকে বলছি দেখো সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল কেন সন্ধিগত মৌল বলা হচ্ছে, কারণ এটা পর্যায় সারণীতে দেখলে এরা তোমার কি আছে, এস এবং পি এর মাঝে অবস্থান করে, অর্থাৎ তড়িৎ ধনাত্মক, তড়িৎ ধনাত্মক এস ও তড়িৎ ঋণাত্মক পি এর মধ্যে সংযোগ বা সন্ধি সৃষ্টি করে। অর্থাৎ এরা এস এবং পি ব্লকের মাঝামাঝি অবস্থিত। এস ব্লকটা আমরা কি জানি, তড়িৎ ধনাত্মক শ্রেণী। পি ব্লকটা কি জানি, অপেক্ষাকৃত তড়িৎ ঋণাত্মক সার তোমার ব্লক। ফলে এরা এস আর পি এর মাঝামাঝি অবস্থান করছে এবং তড়িৎ ধনাত্মক এস এবং তড়িৎ ঋণাত্মক পি এর মধ্যে তোমার কি করছে, সংযোগ রক্ষা করছে। সেই জন্য এদেরকে আমরা বলি সন্ধিগত শ্রেণী। এছাড়াও এদেরকে বলা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্ট কারণ এদের ক্ষেত্রে কি হয়, যৌগগুলোর ক্ষেত্রে ডি ট্রানজিশন ঘটে। অর্থাৎ ইলেকট্রনের ডি ট্রানজিশন ঘটে। এই ডি ট্রানজিশন ঘটার জন্য এদের মৌলগুলোকে আমরা সাধারণত, এই মৌলগুলো বলছি, এদের যৌগগুলোকে তোমার রঙিন দেখতে পাই, কারণ এদের ক্ষেত্রে এই ডি ট্রানজিশনকে দুটোভাবে ব্যাখ্যা করা যায়। একটা ডি অরবিটালের ইলেকট্রন, এই ডি অরবিটালের অসম্পূর্ণ ডি অরবিটাল থাকলেই এটা সম্ভব হবে। এই ডি থেকে কোনো একটা ডি থেকে অপর একটা ডিতে ইলেকট্রনের ট্রানজিশন ঘটে। বা আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরির ক্ষেত্রে T2G এবং EG, অর্থাৎ তোমার কি আছে, যখন ক্রিস্টাল ফিল্ড থিওরি আসবে দেখবে তোমার T2G এবং EG এখান থেকে এখানে ইলেকট্রনের ট্রানজিশন ঘটে। এই ইলেকট্রনের ট্রানজিশন ঘটে বলে যৌগগুলোকে আমরা রঙিন দেখি, এবং এই কারণে এদেরকে বলা হচ্ছে তোমার কি আছে, ট্রানজিশন এলিমেন্ট। কিন্তু দেখো এই রকম বলা হলেও সন্ধিগত শ্রেণীর একটা পার্টিকুলার সংজ্ঞা আছে।
অর্থাৎ সন্ধিগত মৌলের বর্তমানে একটা নির্দিষ্ট সংজ্ঞা সৃষ্টি করা হয়েছে কি, যাদের স্বাভাবিক অবস্থায় বা ভূমি স্তরে বা স্থায়ী জারণ অবস্থায় N-1 ডি উপকক্ষটি ইলেকট্রন দ্বারা অসম্পূর্ণভাবে ভর্তি থাকে। হয়েছে? অর্থাৎ সোজা কথায় তোমার কি আছে, N-1 ডি ইনকমপ্লিট ফিল্ড। থাকে, যাদের ক্ষেত্রে তাহলে আমরা কি দেখলাম, N-1 ডি উপকক্ষটি ইলেকট্রন দ্বারা অসম্পূর্ণভাবে ভর্তি থাকে, তাহলে তাদেরকেই আমরা তোমার কি হবে বলবো, সন্ধিগত মৌল। এবার দেখো আমরা কতগুলো ব্যতিক্রম লক্ষ্য করতে পারবো এই তত্ত্ব অনুসারে। ভালো করে খেয়াল করো, তাহলে এখান থেকে প্রথমেই কোশ্চেন আছে যেটা একদম প্রথম শ্রেণীর 3 নম্বর শ্রেণীর ক্ষেত্রে, এদের ক্ষেত্রে সাধারণ ইলেকট্রন বিন্যাস কি ছিল দেখ, ইলেকট্রন বিন্যাস ছিল N-1 to 2 এবং N-1 1 to 10 হয়েছে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এদের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। যেমন ধরো এখানে জিঙ্ক ছিল, তারপরে কি ছিল, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। তার আগে তোমার কি ছিল, কপার, সিলভার, গোল্ড। হয়েছে? তার আগে কি ছিল, নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম। এ কোথায় ছিল, 12, 11, 10। হয়েছে? এইটা কেন বললাম দেখো, একটু ওভারলুক হয়েছে। এখানে দেখো এদের ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক ছিল 46 প্যালাডিয়াম। এই প্যালাডিয়ামের 46 ইলেকট্রন বিন্যাস আছে 4s0 3d10। হয়েছে? তাহলে দেখো এইটা একটা সাধারণ ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। এছাড়াও দেখো প্লাটিনামের ক্ষেত্রেও তাই ঘটে। প্লাটিনাম তারপরে প্লাটিনামের ইলেকট্রন বিন্যাসটা আবার দেখো তোমার কত আছে, 4s1 3d9। অ্যাকচুয়াল 3d9 হওয়া উচিত ছিল কপারের বা এই শ্রেণীর মৌলগুলোর, এইটা কিন্তু প্লাটিনামের ইলেকট্রন বিন্যাস আছে এইটা, অর্থাৎ এই দুটো ইলেকট্রন বিন্যাসে আমরা ব্যতিক্রম দেখতে পাই। এখানে যে মৌলগুলো দেখো, এইটা দেখালাম এই কারণে, আরও এই যে এইটার ক্ষেত্রে কপার, সিলভার, গোল্ড, এই মৌলগুলোকে তোমার কি বলা হয়, দ্যাট ইজ কয়েন মেটাল। আর এই গোল্ড, প্লাটিনাম, এর আগে আছে দেখো ইরিডিয়াম, এরা খুব নিষ্ক্রিয় প্রকৃতির, তাই এদের বলা হয় নোবেল মেটাল। হয়েছে? আচ্ছা, এবার দেখো যেটাই আসছি, সাধারণ ইলেকট্রন বিন্যাস এইটা, তাহলে কারো ইলেকট্রন বিন্যাস হবে Ns2 N-1 D10। তাহলে তার ক্ষেত্রে কি হবে, যেমন এখান থেকে আমরা কোশ্চেন দিতে পারি, দেখো কোশ্চেন দিতে পারি Zn কে সন্ধিগত মৌল বলা যায় কি? Zn এর ইলেকট্রন বিন্যাস দেখো,
জেড কত 4s2 3d10, তাহলে ডি ইলেকট্রন কি আছে, পূর্ণ আছে স্বাভাবিক বা ভূমি স্তরে। যদি এদের স্থায়ী জারণ অবস্থায় যাই, স্থায়ী জারণ অবস্থা কত 2+। তোমরা জানো ইলেকট্রন 3Dতে এলেও ইলেকট্রন প্রথমে নির্গত হতে কোথায়, আউটার অরবিটাল থেকে। ভালো করে খেয়াল করো, ইলেকট্রন শেষ ইলেকট্রনটা আসছে কোথায়, ডিতে, প্লান্টিমেট সেলে। কিন্তু ইলেকট্রন যখন বেরিয়ে যাবে তখন কোন অরবিটাল থেকে বেরোবে, যেটা আউটার অরবিটাল বহিস্থ কক্ষ অর্থাৎ 4s থেকে। তাহলে নিকেল 2+এর তোমার কি হবে 4s0 3d10। তাহলে এর ক্ষেত্রে দেখো জিঙ্কের ক্ষেত্রে দেখলাম কি, জিঙ্কের তোমার স্বাভাবিক বা ভূমি স্তরে বা স্থায়ী জারণ অবস্থায় অসম্পূর্ণ ডি উপকক্ষক থাকে না। এই কারণে কি হবে, জিঙ্ক সন্ধিগত মৌল নয়। হয়েছে, জিঙ্ক সন্ধিগত, তাহলে এটা জিঙ্ক সন্ধিগত মৌল নয়। তবে দেখো এদের ক্ষেত্রে কিছু কিছু ধর্ম, যেমন জটিল যৌগ গঠনের প্রবণতা ইত্যাদি কিছু কিছু ধর্ম এই সন্ধিগত মৌলের সঙ্গে মিল আছে, এবং শেষ ইলেকট্রনটাই ডি উপকক্ষে আসছে, সেই জন্য এইকে ডি ব্লক শ্রেণীর মধ্যে বা সন্ধিগত শ্রেণীর মধ্যেই রাখা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সংজ্ঞা অনুযায়ী এটা সন্ধিগত মৌল নয়। তাহলে দেখো জিঙ্ক যদি সন্ধিগত মৌল না হয় ইলেকট্রন বিন্যাসের কারণে এদের ইলেকট্রন বিন্যাস একই, তাহলে একই কারণে তোমার কি হয়ে যাবে, দ্যাট ইজ জিঙ্ক ক্যাডমিয়াম ও মার্কারি সন্ধিগত মৌল নয়। হয়েছে। কপারের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দেখো, কপারের ইলেকট্রন বিন্যাস তোমরা জানো 4s1 3d10। তাহলে কপারের ক্ষেত্রে সন্ধিগত মৌল কপারকে বলা যাবে কি, অর্থাৎ কপার সন্ধিগত মৌল কি, দেখো কপার ইলেকট্রন বিন্যাস কত 4s1 3d10, ডি কমপ্লিট আছে। কপারের জারণ অবস্থা +1ও যদি যাই তাহলে কত হবে 4s0 3d10, ডি কমপ্লিট। কিন্তু কপারের আরেকটা জারণ অবস্থা হয় +2, যেটা স্থায়ী জারণ অবস্থা, তার ক্ষেত্রে কত হয় 4s0, ডি থেকে আরও একটা ইলেকট্রন বেরোয় অর্থাৎ d9। তাহলে এখানে আমরা কি দেখলাম, ইনকমপ্লিট ডি। ইনকমপ্লিট ডি অরবিটাল। তাহলে ইনকমপ্লিট ডি অরবিটাল কপারের ক্ষেত্রে রয়েছে। তাহলে কপারের ক্ষেত্রে যেহেতু ইনকমপ্লিট ডি অরবিটাল রয়েছে, পারমাণবিক অবস্থায় বা +1 জারণ অবস্থায় নাই, কিন্তু +2 জারণ অবস্থায় এর ইনকমপ্লিট ডি অরবিটাল রয়েছে, অতএব কপার ট্রানজিশন এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্ট। তাহলে কপারের ক্ষেত্রে অন্য যে মৌলগুলো আছে দেখো, কপার সিলভার গোল্ড, অর্থাৎ তোমার কি আছে কপার সিলভার গোল্ড, এরাও তোমার কি হবে স্বাভাবিক অবস্থায় অর্থাৎ পারমাণবিক অবস্থায় বা +1 অবস্থায় এদের অসম্পূর্ণ ডি উপকক্ষ নয়, কিন্তু তোমার কি আছে +2 অবস্থায় অসম্পূর্ণ ডি উপকক্ষ থাকছে, বা এর ক্ষেত্রে +3ও দেখা যায়, যেমন গোল্ড +3। সিলভারের ক্ষেত্রে বেশিরভাগ +1 হলেও +2 অবস্থা দেখা যায়, Ag2+,
এটা দেখা যায় জটিল যৌগের ক্ষেত্রে। ফলে এরা এই তিনটে মৌলর স্বাভাবিক অবস্থায় ডি কমপ্লিট থাকলেও এরা তোমার কি আছে, ট্রানজিশন এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এই হলো তোমার কি আছে, ট্রানজিশন এলিমেন্ট। এবার দেখো, যদি আমরা প্রথম সারির ক্ষেত্রে অর্থাৎ 3D সারির সন্ধিগত মৌলগুলোকে দেখি, ওদের ইলেকট্রন বিন্যাসগুলোকে একটু দেখে রাখি। সন্ধিগত মৌল কি রয়েছে? স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হচ্ছে এর ক্ষেত্রে? 4s2 3g1, এর ক্ষেত্রে কত হচ্ছে? 4s2 3g2, 4s2 3g3। এইখানে দেখো একটা ব্যতিক্রম দেখা যায়। কি হয়? ওই হাফ ফিল্ড বা ফুল ফিল্ড এই কন্ডিশনের জন্য ক্রোমিয়াম আর কপারে ব্যতিক্রম দেখা যায়, তোমরা জানো। তাহলে এখানে কত হয়? 4s1 3g5। তারপরে এর ক্ষেত্রে কত হয়? আবার 4s2 3g5, 4s2 3g6, 4s2 3g7, 4s2 3g8। এখানেও আবার ব্যতিক্রম দেখা যায়, আবার 4s1 3g10, 4s2 3g10। এই কপার এবং ক্রোমিয়ামের জন্য এদের সাধারণ ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কি এসে যায়? এই জন্য NS এর ক্ষেত্রে 1 থেকে 2 আসে। নাহলে সকলের ক্ষেত্রেই কি হওয়া উচিত ছিল? NS2 হওয়া উচিত ছিল, কিন্তু সেটা না হয় এইটা হয়। এই সুস্থিত ইলেকট্রন বিন্যাসের জন্য এই কাণ্ডটি ঘটে, যেটা হুঞ্চ রুলকে ফলো করছে। তবে দেখো, আবার যেটা দেখালাম ব্যতিক্রম, তোমার প্লাটিনাম বা তোমার কি আছে, প্যালাডিয়াম, ওদের ক্ষেত্রে কিন্তু হুঞ্চ রুলকে ফলো করেনি। এদের ক্ষেত্রে দেখো, সন্ধিগত মৌলগুলোর যদি আমরা সাধারণ বিশেষ কতগুলো ধর্ম দেখা যায়। বিশেষ ধর্ম দেখা যায়, একবার বিশেষ ধর্মগুলো দেখে নেব। প্রথমে দেখো, এরা সকলেই ধাতু, যাদের ক্ষেত্রে তোমার কি আছে, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ হয়েছে। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক উচ্চ। তবে দেখো, কারো কারো ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন তোমার কি আছে, মার্কারি সাধারণ অবস্থায় তরল। 2 নম্বরে আমরা কি বলতে পারি? যে মৌলগুলি একাধিক জারণ অবস্থা দেখায়। কারণ এই জারণ অবস্থা দেখানোর কারণ, এদের NS এর সঙ্গে N-1 DO যোজ্যতায় অংশগ্রহণ করে, একাধিক জারণ অবস্থা দেখায়। 3 নম্বরে দেখো, এরা রঙিন যৌগ গঠন করে। রঙিন যৌগ গঠন করে এবং কি হচ্ছে, জটিল যৌগ গঠনের প্রবণতা বেশি। এই জটিল যৌগ গঠনের প্রবণতা বেশি কেন? কারণ জটিল যৌগ ইলেকট্রন গ্রহণ দ্বারা হয়। ফলে এদের ক্ষেত্রে এই যে খালি ডি কক্ষক থাকে, এই কারণে রঙিন জটিল যৌগ গঠন করে এবং রঙিন জটিল যৌগ গঠন করে। এদের ক্ষেত্রে দেখো, এদের যৌগগুলির সাধারণত বেশিরভাগই ম্যাগনেটিক ধর্ম থাকে।
ম্যাগনেটিক ধর্ম থাকে। 5 নম্বরে আসছি, দেখো এদের যৌগগুলো বা মৌলগুলো এরা অনুঘটক রূপে ক্রিয়া করে। অনুঘটক রূপে ক্রিয়া করে। 6 নম্বরে আরও একটা, যেটা তোমরা হাইড্রোজেনের ক্ষেত্রে পড়ে এসছো, এরা ইন্টারস্টিয়াল হাইড্রাইড গঠন করে। হয়েছে? তাহলে এদের ক্ষেত্রে মৌলগুলি কি হবে? বেশিরভাগই ধাতু, এবং এদের ধাতব ধর্ম কি হবে? এস ব্লকের যে মৌলগুলোর ধাতু তার অপেক্ষা কম হবে, কিন্তু পি ব্লকের মৌলের তুলনায় এদের ক্ষেত্রে তড়িৎ ধনাত্মকতা বেশি হবে। যাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ, মৌলগুলি একাধিক জ্বালন অবস্থা দেখায়, তার কারণ হচ্ছে ডি অরবিটাল ভ্যালেন্সে অংশগ্রহণ করে, রঙিন জটিল যৌগ গঠন করে, এই রঙিন যৌগ গঠন করে এবং জটিল যৌগ গঠনের প্রবণতা বেশি, এর কারণ খালি দ্বি কক্ষক থাকে। যৌগগুলির ম্যাগনেটিক ধর্ম থাকে। এরা অনুঘটক রূপে, এই মৌলগুলোকে দেখবে প্রচুর পরিমাণে অনুঘটক রূপে ব্যবহার করা হয়, এবং হাইড্রাইডে পড়ে এসছে, এরা ইন্টারস্টিয়াল হাইড্রাইড গঠন করে।